হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, উচ্চ মাধ্যমিক ইতিহাসের ক্লাস 12 এর বলতে পারো 4th সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাস রেখেছো সেই ইতিহাস থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের পার সাবজেক্টের জন্য কোর্স ফি রয়েছে জাস্ট ফর 199 রুপিসের বিনিময়ে তুমি একটা সাবজেক্ট পুরো সেমিস্টারের জন্য আমাদের কাছে পড়তে পারো। তো আজকের এই আলোচনাটা ইউনিট নাম্বার 1 থেকে 4 মার্কসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যারা 2026 সালে তোমরা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। যে এত বড় একটা বিশাল বিদ্রোহ, সেই বিদ্রোহটা কেন ব্যর্থ হলো, তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। তো মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কি রয়েছে এই নিয়ে যদি আলোচনা করতে হয়, সবার প্রথমে আমরা কি বলবো যে 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ ছিল ভারতীয় ইতিহাসের একটি মাইল ফলক, হলেও বিভিন্ন কারণে এই বিদ্রোহ সফল হতে পারেনি। অর্থাৎ মহাবিদ্রোহকে কিন্তু বলা যাবে না যে এই একটা মাত্র কারণের জন্য মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল। মহাবিদ্রোহের ব্যর্থতার পেছনে কিন্তু একাধিক কারণ এখানে কাজ করেছিল। প্রথম পয়েন্ট যেটা বলেছে, সুযোগ্য নেতৃত্বের অভাব। সুযোগ্য মানে কি, যে একজন ভালো যোগ্যতা যার নেই, তো এরকম নেতা কিন্তু মহাবিদ্রোহে অনেকজনই লক্ষ্য করা যায়। তো তাদের কিন্তু কোনো মানসিকতা ছিল না যুদ্ধ করার মতন এবং নেতৃত্ব দেওয়ার মতন। তো বিদ্রোহীদের পক্ষে নানা সাহেব, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে লক্ষ্মীবাই, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তবে কুনওয়ার সিং আছে, হ্যাঁ, এটা কুঁওর সিং হয়ে গেছে, কুনওয়ার সিং হবে, হ্যাঁ, বিহারের কুনওয়ার সিং কিন্তু, হ্যাঁ। তো এই মতো এদের মতো সাহসী যারা নেতা ছিল তাদের মানে থাকলেও কিন্তু কোনো কেন্দ্রীয় সমন্বয় কিন্তু ছিল না। অর্থাৎ একজন মেইনলি দেখো, যে সাপোজ মনে করো আজকে তোমরা মন্ত্রী সভার কথা যদি আমরা চিন্তা করি, যে প্রাইম মিনিস্টার কি করে, পুরো মন্ত্রিত্বের মধ্যে সমন্বয় সাধন করেছে। একজন যদি হেড অফ দি ডিপার্টমেন্টে না থাকে তাহলে কিন্তু পুরো ফ্যাকাল্টিটাকে কিন্তু সামলানো যায় না। তো মহাবিদ্রোহে যে সমস্ত নেতারা নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছিল, কোনো সর্বভারতীয় লিডার কিন্তু মহাবিদ্রোহের ছিল না। সেই কারণে আমরা বলতেই পারি যোগ্য নেতৃত্বের অভাবে কিন্তু মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এছাড়া কি বলছে, অন্যদিকে ব্রিটিশদের পক্ষে লরেন্স, তোমার হচ্ছে ভাইদয়, তারপরে আউটরাম বা তোমার হচ্ছে হ্যাভলকের মতো দক্ষ সেনাপতিরা সুশৃঙ্খল ভাবে বিদ্রোহ কিন্তু দমন কিন্তু করতে পেরেছিলেন, যার জন্য কিন্তু আমরা বলতে পারি সুযোগ্য নেতৃত্বের অভাবে কিন্তু মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল। অর্থাৎ কোনো কেন্দ্রীয় নেতৃত্ব না থাকায় এই মহাবিদ্রোহটা ব্যর্থ হয়েছিল। নেক্সট চলে আসবো আমরা 2 নম্বর পয়েন্ট, যে শিক্ষিত মধ্যবিত্ত রাজন্য বর্গের কিন্তু অসহযোগিতা। একদম গল্পের মতন মনে রাখবো বিষয়টা কি আছে। দেখবা যে মহাবিদ্রোহ যখন হয়েছিল, মধ্যবিত্ত বাঙালি যারা বুদ্ধিজীবী সম্প্রদায় ছিল তারা কিন্তু কখনোই চায়নি যে এই বিদ্রোহে নিজেদেরকে সামিল করতে। তারা এই বিদ্রোহ থেকে অনেক দূরে অবস্থান করেছিল এবং বিভিন্ন আঞ্চলিক নেতৃবর্গ যদি আমরা বলি, যেমন এখানে বলেছে যে তৎকালীন ভারতের শিক্ষিত মধ্যবিত্ত সমাজ এই বিদ্রোহকে সমর্থনই করেনি। এছাড়া হায়দ্রাবাদের নিজামের কথা বলতে পারি, গোয়ালিয়র ও কাশ্মীরের মতো দেশীয় রাজ্যের রাজারা ইংরেজদেরকে কিন্তু সহযোগিতা করেছিল। তারা ভারতীয় হওয়ার পরেও কিন্তু ইংরেজদেরকে সহযোগিতা করার কারণে আমাদের ভারতীয়রা কিন্তু ইংরেজদের সঙ্গে পেরে ওঠেনি। বলে না ঘরের শত্রু বিভীষণ, তো এই ঘরের শত্রু বিভীষণ হয়ে কাজ করেছিল কিন্তু আমাদের ভারতীয় যে সমস্ত রাজারা ছিল, যেমন হায়দ্রাবাদ রাজ্যের রাজা নিজাম, গোয়ালিয়র আছে, কাশ্মীরের মতো যে দেশীয় রাজ্যের রাজারা রয়েছে, তাদের কিন্তু সহযোগিতা করার ফলে বিদ্রোহ নির্দিষ্ট কিছু কারণ মানে কিছু এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল, এটা স্প্রেড হতে পারেনি, যার ফলে মহাবিদ্রোহটা ব্যর্থ হয়েছিল। নেক্সট পয়েন্ট হচ্ছে সামরিক শক্তির অসমতা। এবার আমাদের কাছে যে মানে আমাদের ভারতীয় সিপাহীদের কাছে যে মানে অস্ত্র শস্ত্র ছিল, যে বন্দুক ছিল, সেই বন্দুক কিন্তু অতটা স্ট্রং ছিল না, মানে যুগ অনুপযোগী, অতটা অ্যাডভান্স লেভেলের ছিল না। যেমন ওয়েপন্স যেগুলো আছে বা মানে অস্ত্র শস্ত্র যেগুলো আছে সেগুলো যদি ভালো না হয়, মনে করো আমার যে প্রতিপক্ষ আছে তার প্রতিপক্ষর মনে করো ভালো ভালো অস্ত্র আছে, আমাকে দূর থেকেই ঘায়েল করে দেবে, কিন্তু আমার কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র অতটা মডার্ন নয়, অতটা আধুনিক নয়, তাহলে কি করবো, আমি তো তাদের সঙ্গে পেরে উঠবো না। তাহলে ব্রিটিশারদের কাছে যেখানে এনফিল্ড রাইফেল ছিল, কিন্তু আমাদের কাছে সেই সময় চলতি বন্দুক, ধনুক, তীর এগুলো নিয়ে যুদ্ধ করা যায় না। তো বলছে ব্রিটিশদের আধুনিক এনফিল্ড রাইফেল ও কামানের সামনে বিদ্রোহীদের মান্ধাত্তার আমলে বলতে সেই পুরোনো দিনের আমরা বলতে পারি যে পুরোনো দিনের যে তরবারি এবং বর্ষা কিন্তু কখনোই টিকতে পারেনি। ইংরেজদের প্রশিক্ষিত
ও সুশৃঙ্খল সেনাবাহিনীর কাছে বিদ্রোহীদের আবেগ ও বীরত্ব কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হার মানে। তাহলে আবেগ দিয়ে কখনোই যুদ্ধ জেতা যায় না। তাহলে আমাদের যে সেনাবাহিনী গেছে বর্ষা নিয়ে গেছে যুদ্ধ করতে, আর এদিকে ব্রিটিশারদের কামান, এনফিল্ড রাইফেল এই নিয়ে তারা যুদ্ধে সামিল হয়েছে। তাহলে কখনোই কিন্তু এইভাবে যুদ্ধে জেতা কিন্তু যায় না। চলে আসবো আমরা পরবর্তী পয়েন্ট রয়েছে উন্নত যোগাযোগ ও উন্নত রণকৌশল। উন্নত যোগাযোগ ও উন্নত রণকৌশল এখানে বলতে ব্রিটিশদের হাতে থাকা রেল ও টেলিগ্রাফ ব্যবস্থা তাদের দ্রুত খবর আদান প্রদান এবং এক স্থান থেকে অন্য স্থানে সৈন্য পাঠাতে কিন্তু সাহায্য করেছিল। কিন্তু আমাদের কাছে কিন্তু এই প্রযুক্তি না থাকার কারণে আমাদের যে ভারতীয় যারা সিপাহী যারা ছিল তারা কিন্তু ব্যর্থ হয়েছিল এবং সুনির্দিষ্ট লক্ষ্য ও আদর্শের কিন্তু অভাব। বিদ্রোহীদের মধ্যে ব্রিটিশ শাসনের উচ্ছেদ ছাড়া সাধারণ কোনো রাজনৈতিক লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না। বিভিন্ন গোষ্ঠী ব্যক্তিবর্গ স্বার্থ বা ঋত রাজ্য পুনরুদ্ধারের জন্যই লড়াই করায় বিদ্রোহীদের ঐক্য কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। এবার ভারতীয় যারা রাজন্যবর্গ ছিল তারা কি করেছিল, যে আমার রাজ্যটা আমি ফিরে পেলেই হবে, ব্রিটিশদেরকে ভারত থেকে যে তাড়াবো এবং আমরা একত্রিতভাবে শাসন করব, এই ধরনের কোনো মানসিকতা কিন্তু আমাদের ভারতীয় যারা সিপাহী ছিল বা ভারতীয় রাজন্যবর্গ যারা ছিল তাদের কিন্তু কখনোই ছিল না। যেমন আমরা দেখেছি অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে হায়দ্রাবাদ রাজ্যের রাজা নিজাম কিন্তু কি করেছিল, নিজের রাজ্যকে ব্রিটিশদের হস্তগত করে দিয়েছিল। সত্যবিলোপ নীতির মধ্যে দিয়ে বেশ কিছু রাজ্য আমাদের ভারতীয় যারা নৃপতি ছিল বা রাজা ছিল তারা হারিয়েছিল, যেমন ঝাঁসি, সাতারা, উদয়পুর, সম্বলপুর সহ বহু রাজ্য কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু গ্রাস করে নিয়েছিল। এবং দেখা যায় যে বহু ভারতীয় রাজা এই ব্রিটিশারদের কিন্তু সাপোর্ট করছিল এবং এই যে একের পর এক সাপোর্ট করার ফলে কিন্তু ভারতীয় মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু এই বিদ্রোহকে সমর্থন করেনি, ফলে ভারতীয় সিপাহীরা সেইভাবে সমর্থনটা পায়নি, যার ফলে বিদ্রোহ ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল। এবার পরিশেষে কি বলা যায়, যে সংহতি ও সংস্থাপনের অভাব এবং ব্রিটিশদের আধুনিক রণকৌশলই মহাবিদ্রোহের ব্যর্থতার মূল কারণ ছিল। তবে ব্যর্থ হলেও কিন্তু এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিত কিন্তু কাঁপিয়ে দিয়েছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। ভীষণ গুরুত্বপূর্ণ মহাবিদ্রোহের ব্যর্থ হয়, কারণ তোমাদের যারা 2026-এ পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই নোটসগুলো আমাদের থেকে পেতে চাও, ক্লাসগুলো করতে চাও, তাহলে আমাদের ক্রিস্টিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেখান থেকেও করতে পারো। ম্যানুয়ালি আমাদের অফিসিয়াল নাম্বারেও যোগাযোগ করতে পারো। আমাদের যে চ্যানেলের নাম স্কুল স্টাডি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।